ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বন্যায় এখন পর্যন্ত 2 জনের মারা যাওয়ার খবর পাওয়া গেছে। 2 জনের মধ্যে একজন ফেনীর ও আরেকজন ব্রাহ্মণবাড়িয়ার। এখন পর্যন্ত এই 8 জেলায় 4,40,840টি পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। আজ বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে 8 জেলার 50 উপজেলা বন্যা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত ইউনিয়নের সংখ্যা 357টি। মন্ত্রণালয় জানিয়েছে এখন পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে 29,04,964 জন। এখন পর্যন্ত মোট 1,534টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এরই মধ্যে আশ্রয়কেন্দ্রগুলোতে মোট 75,668 জন লোক ও 7,459টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে এই 8 জেলার ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা প্রদানের জন্য মোট 444টি মেডিকেল টিম চালু রয়েছে। বন্যা কবলিত জেলাগুলোয় ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে সার্বক্ষণিক নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে। তথ্য ও সহযোগিতার জন্য 0255101115 নম্বরটি চালু রয়েছে। রাজধানীতে বিদ্যুৎ বিতরণ করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকো। বিল আদায় হয় প্রিপেইড ও পোস্টপেইড 2 ধরনের মিটারে। খিলগাঁওয়ের এক বাসিন্দার মে মাসে বিল আসে 2006 টাকা, পরের মাসে 5,391 টাকা। মোহাম্মদপুরের আরেক গ্রাহকের বাসায় জুলাই মাসে শীতাতপ যন্ত্র বিকল ছিল, কিন্তু বিল আগের মাসের চেয়ে প্রায় 500 টাকা বেশি। ইচ্ছেমতো বিদ্যুৎ বিল আদায়ের এমন অভিযোগ অহরহ। মে মাসে বিদ্যুৎ বিল এসেছিল 2200 টাকা, বাট পরবর্তী মাস আবার যখন জুনে আমার বিল আসলো, আমি দেখলাম আমার বিল হচ্ছে 5,600 টাকা। উপযুক্ত কোনো ব্যাখ্যাও তারা আমাদেরকে দিতে পারে না যে এই কারণে বিদ্যুৎ বিলটা বাড়ছে। আমরা নিজেরাও বুঝতে পারি না কেন বাড়তেছে। হয়তোবা তারা বলতেছে আরেকজনের, অন্যদের কথা মতে যে অন্য কারো লোড হয়তো আমার এখানে চাপিয়ে দিচ্ছে কিনা। গ্রাহক অভিযোগের বিপরীতে বিতরণকারী প্রতিষ্ঠানগুলো বলছে আবাসিক বিদ্যুতে 6টি স্ল্যাবে বিল আদায় হয়। মার্চ থেকে সেপ্টেম্বর 7 মাস গরমে বাড়ে বিদ্যুতের ব্যবহার। গ্রাহকের এই যে ব্যবহার বৃদ্ধি পাইছে। আরেকটা হলো যে আমাদের যে স্ল্যাবে, এই যে উপরের দিকে স্ল্যাবে যত যাচ্ছে ততই এটা ইউনিটেরটা বাইরে যাচ্ছে। কেউ কি ধরতে পারি যে সে ভুল রিডিং দিয়েছে, তাহলে কিন্তু সে তাৎক্ষণিক পানিশমেন্টের আওতায় আসে। এরপরেও আমাদের যে সফটওয়্যার আছে, বিলিং সফটওয়্যার, এটা যদি অতিরিক্ত রিডিং হয়, 1.5 গুণ বিল হয়ে গেল, তাহলে কিন্তু বিলটা প্রিন্ট হবে না। বিশেষজ্ঞরা বলছেন বিতরণকারী কোম্পানিগুলোর জবাবদিহি নেই, এতেই বেড়েছে গ্রাহক ভোগান্তি। মন্ত্রণালয়ের কোনো সিনিয়র অ্যাডিশনাল সেক্রেটারিকে প্রধান করে যদি এটিকে ব্যবস্থা করেন, এটির সমস্যাগুলো যদি চিহ্নিত করা যায়, তাহলে সেটির আলোকে এটি সমাধানের ব্যবস্থা নেওয়া। আমরা চাইব যে ভোক্তার এই ধরনের বিভিন্ন সমস্যা যেন নিয়মিত ভিত্তিতেই তার সমাধানের জন্য উদ্যোগ থাকার জন্য প্রাতিষ্ঠানিকভাবে এনার্জি রেগুলেটরি কমিশনকে পুনরায় তার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া। পর্যবেক্ষকরা বলছেন গ্রাহক অভিযোগের মুখে বিদ্যুৎ বিল কমানোর নজিরও আছে, যা প্রশ্নবিদ্ধ করে বিতরণকারী কোম্পানির স্বচ্ছতাকে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2019-20 থেকে 2021-22 অর্থবছর পর্যন্ত এসালম ভেজিটেবল অয়েল ও এসালম সুপার এডিবল অয়েল কর ফাঁকি দিয়েছে 3,539 কোটি টাকা। এছাড়া চেমন ইস্পাত ফাঁকি দেয় 140 কোটি টাকার ভ্যাট। পরে জরিমানা সহ প্রায় 7,000 কোটি টাকা পরিশোধে গড়িমসি করে। বর্তমানে গ্রুপের 12 প্রতিষ্ঠানের অনিয়ম ও ভ্যাট ফাঁকির তদন্তে কমিটি গঠন করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। এই কমিটি 1 মাসের মধ্যেই প্রতিবেদন দেবে। এসালমের এসব তদন্তের জন্য যে জিনিসটা আমাদের প্রয়োজন, ব্যাংকের থেকে ইনফরমেশন টানতে হয়। তো আমরা দীর্ঘদিন ব্যাংকের সাথে চিঠিপত্র যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু ব্যাংক থেকে আমরা সহযোগিতা পেতাম না। আয়কর বিভাগ থেকে তথ্য নিয়ে আমরা মামলাগুলো করেছি। এছাড়া ব্যাংক ঋণের সুবিধা সহ নানা কারণে তৈরি করা নাম সর্বস্ব প্রতিষ্ঠানগুলোরও তদন্ত করছে কাস্টমস কর্তৃপক্ষ। প্রায় 12টা প্রতিষ্ঠানের তদন্ত চলছে, যেগুলো কিছু অস্তিত্ব আছে, যেগুলো আমাদের তারা নিয়মিত ভ্যাট দেয় এবং অধিকাংশ কোনো রকম অ্যাক্টিভিটি নাই। এগুলো তৈরি করাই হয়েছে মূলত ট্যাক্স ফাঁকি দেওয়ার জন্য, এবং এটা ব্যাপক পরিমাণে, বিপুল পরিমাণে বেনামে ব্যাংক লোন নেওয়ার জন্য। এরই মধ্যে এসালম ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব করা হয়েছে।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উজানের ঢলে হঠাৎ করেই দেশের বিভিন্ন জেলা প্লাবিত। ভয়াবহ বন্যার কবলে ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী সহ কয়েকটি জেলা। পানিবন্দী লাখ লাখ মানুষ। রাস্তাঘাট ডুবে যাওয়ায় বেগ পেতে হচ্ছে উদ্ধার কাজে। বন্যা পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক। দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে বিভিন্ন বাহিনী ও বিভাগের সঙ্গে সমন্বয় করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন। বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে ভারতের কাছে জানতে চাওয়া হবে এই বন্যার কারণটা, এবং এইটা ভবিষ্যতে আমরা এড়িয়ে চলতে আন্তর্জাতিক আইনের কাঠামো এবং আমাদের সম্পাদিত চুক্তিগুলো মেনে বা আরও কোনো চুক্তি করতে হলে সেই চুক্তিগুলো করে কিভাবে এড়িয়ে চলতে পারি সে বিষয়টা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হচ্ছে। আগাম সতর্কতা না দিয়ে ভারতের ত্রিপুরায় বাঁধ খুলে দেওয়ায় বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়েছে বলে মন্তব্য করেন তথ্য উপদেষ্টা। কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়েই এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। বিদেশি মাছ ধরার ট্রলার যেন দেশের সমুদ্র সীমানায় অনুপ্রবেশ করতে না পারে সে নির্দেশনাও দেওয়া হয়েছে সভায়। কোস্টাল ফিশারিতে আপনারা জানেন অনেক বিদেশি ট্রলার ঢুকে পড়ে, সেটার ব্যাপারে কোস্টগার্ডকে বলে দেওয়া হবে যাতে করে আমাদের যে কোস্টাল ফিশারি সেখানে আমাদের বিদেশি কোনো অনুপ্রবেশকারী আসতে না পারে। বিভিন্ন স্থানে নানা দাবিতে আন্দোলনরতদের দেশের এই দুর্যোগের সময়ে ধৈর্য ধরার আহ্বান জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। নিয়মতান্ত্রিকভাবে গণতান্ত্রিক আপনাদের যে আন্দোলনের অধিকার সেটা আপনারা করবেন, তবে এই দুর্যোগপূর্ণ এবং সংকটকালীন মুহূর্তে সব পক্ষের প্রতি আহ্বান থাকবে এই ধৈর্য ধরে আমাদের অপেক্ষা করার, এবং আমরা সবারই দাবি শুনব। এছাড়া ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা সহায়তায় ফাউন্ডেশন গঠন চূড়ান্ত হয়েছে বৈঠকে। গুমের বিভিন্ন ঘটনা তদন্তে এবং দায়ীদের খুঁজে বের করতে কমিশন গঠনের সিদ্ধান্ত হয়েছে। প্রকল্পের নামকরণের একটি নীতিমালা বা আইনের বিষয়েও একমত হয়েছে উপদেষ্টা পরিষদ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় বাইডেন জিম্মিদের মুক্তির জন্য গাজা যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। পাশাপাশি তিনি জানান আগামীতে মিশরের রাজধানী কায়রোতে হতে যাওয়া যুদ্ধবিরতির আলোচনা গুরুত্বপূর্ণ। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এর আগে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি ছাড়াই গত মঙ্গলবার মধ্যপ্রাচ্য সফর শেষ করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। আগামী কয়েকদিনের মধ্যে কায়রোতে ফের যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এক বিবৃতিতে হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তিটি সম্পন্নের ওপর জোর দেন। বিবৃতিতে আরও বলা হয়, বাইডেন এবং নেতানিয়াহু ইসরায়েলকে সমর্থন করার জন্য মার্কিন তৎপরতা নিয়েও আলোচনা করেছেন। বিশেষ করে ইরান ও প্রক্সিদের হামলা মোকাবিলায় এই আলোচনা হয়েছে। গত 31 জুলাই ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়ে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়। এর জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান। এর প্রতিশোধ নিতে ইসরায়েলে হামলার হুমকি দিয়ে রেখেছে ইরান।